হঠাৎ একটা বিভৎস স্বপ্নে ডিসিপি বৃন্দা বসুর ঘুমটা ভেঙে গেল। সে দেখছিল তার মেয়ে দিতি একটা পুকুরে তলিয়ে যাচ্ছে। ওই পুকুর ঘাটে মাছের ছিপ ফেলে বসে রয়েছে রমিত সেন, কিন্তু সে দিতিকে বাঁচাচ্ছে না। দিতি আজ 12 দিন হয়ে গেল নিখোঁজ। এবার কি দিতির খোঁজ পাওয়া যাবে? জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সিরিজের প্রত্যেকটি পরতে পরতে রয়েছে টুইস্ট। ভিডিও স্কিপ করলে অনেক কিছুই মিস করে যাবে। তো বন্ধুরা, আমি ডলি, আমার চ্যানেল ফিল্মসারি তোমাদের স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার অফিসে ডিসিপি বৃন্দা তার সহকর্মচারী সাহানাকে জিজ্ঞেস করলো, কি মনে হচ্ছে সাহানা, দিতির ইনভেস্টিগেশন প্রোগ্রেস কেমন? সাহানা বলল, খুব একটা ভালো নয় ম্যাম। ওই সুপার মহেন্দ্রগুপ্ত সবটা গুলিয়ে দিচ্ছেন। এখন এই মহেন্দ্রগুপ্ত আসলে কে সেটা জানতে হলে নিখোঁজ সিজন 1টিকে দেখে নিতে হবে। আর আই বাটনে নিখোঁজ সিজন 1 এর ভিডিও লিংক অ্যাভেলেবেল। বৃন্দা বলল, আমাদের এমন একজনকে দরকার যে এই সুইপারের মস্তিষ্কের সঙ্গে লড়াই করতে পারবে। অনন্ত চ্যাটার্জি একসময় আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্টের চিফ ছিলেন, আমার মেন্টর। এনকাউন্টার স্পেশালিস্ট হিসেবে উনি কুখ্যাত, তাই ওনাকে সবাই জমের মতো ভয় পেতেন। এবার বৃন্দা গেল অনন্ত চ্যাটার্জির কাছে। উনি এখন স্বেচ্ছায় নির্বাচনে আছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ। দিতির নিখোঁজ হবার পর থেকে সমস্ত ঘটনা বৃন্দা তাকে জানালো। সবটা শুনে তিনি বললেন, এখন আমি একটু বেরোবো। ঘটনাস্থলগুলো একটু খুঁটিয়ে দেখতে হবে, বিশেষ করে সে বানতলার বাগান বাড়িটা, যেখানে ঘটনাটা ঘটেছিল। এবার সেখান থেকে বৃন্দা গেল তার এক্স হাজবেন্ড আকাশের সাথে নিউ টাউনে একটা কফি শপে দেখা করতে। আকাশ বৃন্দাকে বলল, দিতি লাশ যখন তার বাড়িতে গিয়েছিল তখন সে একটা ছেলের কথা বলেছিল, বিশাল। ও বলেছিল বিশাল কাউকে না জানিয়ে তাদের ড্রিঙ্ক স্পাইট করে। সেই সময় দিতির কাছে একটা ভয়েস মেসেজ এসেছিল। ফোনটা যেহেতু স্পিকারে ছিল তাই সে শুনতে পেয়েছিল। দিতির বান্ধবী অহনা ভয়েস মেসেজ করে বলেছিল, দিতি কাম কুইক, চাল হ্যাজ স্প্লিট হিজ বিম্বো আ মিকি। ওটা শুনেই দিতি খুব তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যায়। ডিসিপি সামন্ত, যিনি একাধারে ডিসিপি বৃন্দা বসুর প্রতিদ্বন্দ্বী, তিনি জানবীর রায় নামে একজন ক্রিমিনাল লয়ারকে হায়ার করেছেন রমিত সেনকে জামিন দেওয়ানোর জন্য। রমিত সেন এখন পুলিশ কাস্টাডিতে। ডিসিপি সামন্ত বৃন্দা বসুকে কোনোভাবেই এই কেসটা জিততে দেবেন না। তার মেয়েকে খুঁজে পেতে দেবেন না। তার জন্য যা যা করার উনি তাই করবেন। তথ্য প্রমাণ লোপাট করবেন। রমিত সেনকে পুলিশ কাস্টাডি থেকে জামিন দেওয়াবেন। কারণ এই বৃন্দা বসুর জন্য পুলিশ ডিপার্টমেন্ট ওনাকে ভ্যালু দেয় না। এবার ওনার কথা মতো জাহ্নবী গেল রমিত সেনের কাছে একটা ওয়াকালতনামায় সাইন করাতে, যাতে খুব তাড়াতাড়ি রমিত সেন ছাড়া পেয়ে যায়। রমিত সেন সেটাতে সাইন করে, এটা ভেবে যে এখান থেকে বেরিয়ে ও নিজে দিতির খোঁজ করবে। এছাড়াও অনেকগুলো প্রশ্নের উত্তর চাই। সেদিনের ঘটনাটা তার কিছুই মনে পড়ছে না কেন, সেগুলো জানতে হবে। এবার জাহ্নবী যায় হোম মিনিস্টার বিদ্যুৎ বর্মনের কাছে। একটা কেস লড়ছিল জাহ্নবী বিদ্যুৎ বর্মনের এগেনস্টে। বিদ্যুৎ বর্মন জাহ্নবীকে বলল, সেই কেসটা যদি সে হেরে যায় তবেই তিনি রমিত সেনকে জামিন পাইয়ে দেবেন। ওদিকে বিশালের কাছ থেকে এই খবর পেয়ে বৃন্দা সাহানাকে ফোন করে নিউ টাউনের ভার্টেক্স বারে চলে আসতে বলে, যেখানে সুদীপ বিশালদের পাওয়া যাবে। সেখানে গিয়ে বৃন্দা ওদের বলল, তোমরা কি জানো রমিত সেনের গাড়িতে তোমাদের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে? তখন সেখানে সুদীপের দাদা জয়দীপ এসে বলল, সেটাই তো স্বাভাবিক, কারণ শনিবার রাতেই রমিত সেনের গাড়ি করেই এরা দুজন ডিস্ক থেকে বানতলার বাড়িতে গিয়েছিল। আর বিজয় দত্তের গাড়িতে ছিল দিতি, আর অহনা গেছিল বিশালের গাড়িতে। তখন বৃন্দা বিশালকে জিজ্ঞেস করলো, তুমি ড্রিঙ্ক স্প্রাইট করতে? বিশাল সরাসরি ডিনাই করে দিল। বৃন্দা অহনাকে সেই ভয়েস মেসেজটার কথা জিজ্ঞেস করলে সেখানেও উত্তর দিল জয়দীপ। বলল, ওটা একটা জোক ছিল। সেদিন আমার ফ্ল্যাটে সবাই আড্ডা মারছিল। দিতিরও আসার কথা ছিল, কিন্তু ও দেরি করছিল, তাই অহনা ওরকম একটা মেসেজ করলো যাতে ও তাড়াতাড়ি চলে আসে। সবাই জোর করলে অহনা বলল, হ্যাঁ এটাই হয়েছিল। রাত্রে অনন্ত চ্যাটার্জি বৃন্দাকে ফোন করে বললেন, দিতি নিখোঁজ হয়েছে তো 12 দিন হয়ে গেল। রমিত সেনকে তো কালকে কোর্টে প্রডিউস করবে। এবার তো ওকে আর পুলিশ কাস্টাডিতে পাওয়া যাবে না, জুডিশিয়াল কাস্টাডিতে চলে যাবে। এবার বৃন্দা সাহানাকে নিয়ে যায় ভোজেরহাট পুলিশ স্টেশনে। অফিসার ইনচার্জ দীপঙ্কর বিশ্বাসের কাছে গোল পার্কের আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো দেখলো বৃন্দা, এবং তারপর ঠোঁটের কোনায় একটু হাসি দেখা গেল বৃন্দার।
এই সিসিটিভি ফুটেজগুলো একটা পেন ড্রাইভে পাঠিয়ে দিতে বলল বৃন্দা। থানা থেকে বেরোনোর সময় সুবল হাজরা বলে একটি লোক তার স্কুটি চুরি যাওয়া নিয়ে খুব চিৎকার করছিল পুলিশ অফিসারদের। তার ধারণা পুলিশেরা এই সমস্ত কেসে কোনো আমলই দেয় না। সেই এলাকা থেকে একটি লোকের একটা মাছ ধরার জালও চুরি গেছে। সারা রাত সেই ফুটেজগুলো দেখে বৃন্দা পরদিন গেল রেশমি বাড়িতে। সেখানে বিজয় দত্তও ছিল। বৃন্দা বিজয়কে বলল, আপনি সেদিন জেরার সময় বলেছিলেন যে সেদিন রাতে বানতলার বাগানবাড়ি থেকে বেরিয়ে রেশমিকে তার বাপের বাড়িতে নামিয়ে আপনি ফিরে এসেছিলেন আপনার এই বাড়িতে। এই প্ল্যানটা তো আপনাদের আগের থেকেই হয়েছিল, তাই না? যে রেশমি সেদিন বাপের বাড়ি যাবে। তাহলে আপনারা ভোজেরহাট রাস্তা ধরে নিউ টাউনে গেলেন, আবার কিছুক্ষণ পর গাড়ি ঘুরিয়ে জলপথের দিকে এলেন কেন? ফুটেজটা দেখে রেশমি থরথর করে কাঁপতে লাগলো। ভয়ে পুরো ঘেমে গেছে রেশমি। সে বিজয়কে বলল, আর মিথ্যা বলতে পারছি না বিজয়, এবার বলে দাও সেদিন কি হয়েছিল। রেশমি বলল, পার্টির সময় সেদিন বেশিরভাগ সময়টাই আমি রমিত সেনের সাথে ছিলাম। বাড়িতে ফেরার সময় বিজয় আমাকে নোংরা ভাষায় কথা বলছিল, আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। ও ড্রাঙ্ক ছিল সেই সময়। হঠাৎ একটি মেয়ে গাড়ির সামনে চলে আসে এবং বিজয়ের গাড়িতে ধাক্কা মারে। বিজয় গাড়ি না থামিয়ে চলে এসেছিল ওর চাকরি, ওর ক্যারিয়ারের ভয়ে। আমি হাজার বললেও ও নেমে দেখেনি যে মেয়েটি আদৌ বেঁচে আছে না মরে গেছে। বৃন্দা বলল, ডক্টর বলেছিলেন যথাসময়ে মেয়েটিকে ভর্তি করলে হয়তো ওকে বাঁচানো যেত। কমিশনার বৃন্দাকে ডেকে বলল, উপর মহল থেকে চাপ আসছে রমিত সেনকে জামিন দেওয়ার জন্য। এতে তোমারই লাভ হবে বৃন্দা। যদি ও দোষী হয় তাহলে বাইরে বেরিয়ে কোনো না কোনো ভুল তো ও করবেই। অগত্যা বৃন্দাকে রাজি হতে হলো রমিত সেনকে জামিন দেওয়ানোর জন্য। এরপর রমিত সেনের জামিন করিয়ে আনলো জাহ্নবী রায়। বৃন্দা অনন্ত চ্যাটার্জিকে ফোন করে বলল, জব ডান স্যার, চোখের আড়াল থেকে জিনিসটাকে সরিয়ে দিলাম, এবার দূর থেকে দেখব যাতে সঠিক ছবিটা দেখতে পাই। রাত্রেবেলা সেই জগা মাতালের সাথে দেখা হলো রমিত সেনের, সাথে জাহ্নবী রায়ও ছিল। রমিত সেন দেখলো জগা ওর সেদিনের সেই রক্তমাখা কোটটা পরে রয়েছে। রমিত জিজ্ঞেস করলো, এই কোটটা আপনি কোথায় পেলেন? জগা বলল, আমি সেদিন তোমার গা থেকে খুলে নিয়েছি, আমিই তো ছিলাম সেদিনের আই উইকনেস। জগা বলল, সেদিন রাতে ওই গোল পার্কে দুটো গাড়ি দাঁড়িয়েছিল, একটা লাল রঙের আর একটি কালো। দেখলাম কালো রঙের গাড়ির পিছনের সিট থেকে আপনাকে নামিয়ে কতগুলি লোক সামনের সিটে বসিয়ে দিল, আর আপনি তখন অজ্ঞান হয়েছিলেন। তারপর কালো রঙের গাড়িটা সেখানেই রেখে দিয়ে লাল রঙের গাড়িতে করে ওরা সবাই চলে গেল। দূর থেকে আমি লোকগুলোর মুখ দেখতে পাইনি। ওরা চলে যাবার পর গাড়ির কাছে গিয়ে আমি আপনার কোটটা খুলে নিয়ে আসি। ওই লাল গাড়িটিতে একটি ছবি আঁকা ছিল, একজন ফাইটারের ছবি, কালো রং দিয়ে আঁকা, হাতে তলোয়ার। রমিত সেন বলল, কালকে যদি আমি কাউকে আপনার কাছে নিয়ে আসি তাহলে আপনি এই কথাগুলো বলবেন যা যা এখন আমাকে বললেন? তখন জগা বলল, হ্যাঁ বলবো, তো তার জন্য টাকা চাই। রমিত সেন ওকে 500 টাকা দিল। এবার জাহ্নবী রমিত সেনকে একটা মোবাইল দিল যাতে তার সাথে জাহ্নবীর যোগাযোগ থাকে। বৃষ্টি পড়ছিল অঝোরে। জাহ্নবী রমিত সেনকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। রমিত বাড়ি ঢুকলে কেউ তার ওই বাড়িতে থাকাটা পছন্দ করলো না। রমিতের স্ত্রী গার্গী এবং ছেলেও চাইলো না রমিত এই বাড়িতে ওদের সাথেই থাকুক। ওদের ধারণা দিতির নিখোঁজ হবার পেছনে রমিত সেনেরও হাত আছে। টিভি, মিডিয়া সব জায়গাতেই তো এই খবরটা টেলিকাস্ট করা হয়েছিল। রমিত সেন তার বাড়ি থেকে বেরিয়ে একটা হোটেলে গেল রাতটা কাটানোর জন্য, কিন্তু হোটেল ম্যানেজারও ওকে কোনো রুম দিল না। কোনো গাড়ি পাচ্ছিল না রাস্তায় বৃষ্টির জন্য। ওই বৃষ্টির মধ্যেই বসে চোখের জলে রমিত সেন তার অতীতের সুমধুর স্মৃতিগুলো মনে করতে লাগলো। হঠাৎ করে তার জীবনটা হয়ে গেল এমন অন্ধকারময় যে আজ তার আর থাকার জায়গা নেই। রাস্তায় রাউন্ডে বেরোনো পুলিশ কর্মচারীরা শাহানাকে ফোন করে জানালে শাহানা সেখানে গেল এবং রমিত সেনকে তার বাড়ি নিয়ে এলো। শাহানা রমিত সেনকে ভয়েস টিভিতে কাজ করার সময় থেকেই ভালোবাসত, তবে সেটা একতরফা। পরের দিন রমিত সেনের জন্য শাহানা তারই একটি ফ্ল্যাটের বন্দোবস্ত করে দিল। ফ্ল্যাটটা এখনো পর্যন্ত কমপ্লিটলি তৈরি হয়নি। এই কেসের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রমিত সেন এখন এখানেই থাকবে। রমিত সেন শাহানাকে ওই গাড়ি এবং জগার কথাটা জানিয়ে বলল ওই লাল গাড়িটার একটু খোঁজ নিতে। শাহানা বলল, আসলে আমাকে খুব সাবধানে সিসিটিভি ফুটেজগুলো দেখতে হবে, নয়তো ম্যাম জেনে গেলে রাগারাগি করবেন। সিসিটিভি ফুটেজ দেখে ওই গাড়িটার একটা প্রিন্ট আউট বের করলো শাহানা। সকালে বৃন্দা আবার গেল অনন্ত চ্যাটার্জির কাছে।
জিজ্ঞেস করলো যে দিতি মারা গিয়ে থাকলে বডিটা গেল কোথায়। অনন্তবাবু বললেন, রমিত সেন যদি দিদির সাথে কিছু করে থাকে তাহলে বডি লোপাট করার চেষ্টা করাটাই স্বাভাবিক, কিন্তু তাহলে গাড়ির মধ্যে দিদির রক্ত মাখিয়ে রেখে সে গোলপার্কে গাড়িটা পার্ক করে বসে থাকলো কেন? আর দ্বিতীয় কথা, যদি রমিত সেনকে কেউ ফাঁসাতে চায় তাহলে সে গাড়িতে দিদির রক্ত মাখিয়ে ছেড়ে দেবে কেন? সে তো বডিটা গাড়িতেই রেখে দেবে। আর এটা না করতে পারার কারণ একটাই মাত্র হতে পারে, যে বডিতে হয়তো এমন কিছু ছিল যেটা সবার চোখের সামনে এলে তার পক্ষে নিজেকে লুকিয়ে রাখা আর সম্ভব হতো না। সেটা কি একজন নাকি কয়েকজন? এদিকে ডিসিপি সামন্ত গেল জগার কাছে। জগা তখন প্রচন্ড ড্রাঙ্ক, আর অনেক টাকার পরিবর্তে সেদিন রাতে দেখা সমস্ত ঘটনাগুলো কাউকে বলতে বারণ করলো। অন্যদিকে শাহানা গাড়ির প্রিন্ট আউটটা রমিত সেনকে দিয়ে বলল জগার সাথে এই ফটোটা নিয়ে কথা বলতে। সেই সময় বৃন্দা ম্যামের ফোন এলো শাহানার কাছে। তাড়াতাড়ি লালবাজারে যেতে বলল শাহানাকে। অন্যদিকে লালবাজারে বৃন্দার সাথে দেখা করতে এসেছে জয়দীপ। ওরা কিছু কথা বলছিল, ঠিক তখনই সেখানে এলো শাহানা। বৃন্দা শাহানাকে বলল, সেন্ট্রাল মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে রমেশ সেনের সাথে তুমি কি করছিলে? শাহানা জয়দীপের কাছে সেদিন রাতে জগার দেখা ঘটনাটা এক্সপ্লেন করলো, আর জগা যে একমাত্র আই উইকনেস সেটাও বলল। লাল গাড়িটার গায়ে যে একটা যোদ্ধার ছবি আছে সেটাও জানালো। বৃন্দা বলল, এই জগার সাথে তুমি মিট করেছো? যতটুকু সিসিটিভি দেখা গেছে সেটা বাদ দিয়ে বাকিটা তো রমেশ সেন বানিয়েও বলতে পারে। শাহানা চলে গেল। জয়দীপ বলল, খুব প্রেসার যায় তো আপনার সাথে, চলুন না আজ সন্ধ্যায় কোথাও একটু বেরিয়ে আসি, একটু কফি খেয়ে আসি, আপনার একটু ভালো লাগবে। সেদিন সন্ধ্যাবেলা রমিত সেন গেল জগার সাথে দেখা করতে, কিন্তু তাকে কোথাও পেল না। ওদিকে বৃন্দা জয়দীপের সাথে গেছে কফি খেতে। জয়দীপ বলল, এসব ঝামেলা মিটে গেলে আপনার সঙ্গে বেশ খানিকটা সময় কাটানোর ইচ্ছে আছে। আমি আপনার সম্বন্ধে অনেক কিছুই জানি। আপনার হাজবেন্ডের সাথে ঝামেলা নিয়ে দিতি খুবই মনমরা থাকতো, আমাকে আর সুদীপকে সবটা বলতো। একরাশ দুঃখ, হতাশা, যন্ত্রণা নিয়ে বৃন্দা বাড়ি ফিরল। অনেকক্ষণ কাঁদলো একা ঘরে। ডিসিপি হলেও সে তো একজন মা, কষ্টটা সবার সামনে প্রকাশ হতে দেয় না। তাই একা ঘরে কেঁদে মনটা একটু হলেও হালকা হলো তার। পরদিন সকালে রমিত সেন গেল বিজয়ের বাড়ি। বিজয়কে জিজ্ঞেস করলো সেদিন ও কি কি করেছিল, যে সেকেন্ড ড্রিঙ্কটা নেওয়ার পর থেকে ওর আর কিছুই মনে নেই। বিজয় বলল, সেদিন থার্ড ড্রিঙ্কস নেওয়ার পর থেকেই তুমি একটু টিপসি হয়ে গিয়েছিলে। রমিতের তখন হালকা মনে পড়লো যে হ্যাঁ, বিশাল ওকে আর রেশমিকে একটা থার্ড ড্রিঙ্ক বানিয়ে দিয়েছিল এবং জোর করেছিল খেতে। তারপর ও আর দিতি একসাথেই বাড়ি ফেরার জন্য বাইরে বেরোলো। দিতি বলেছিল ও ফোনটা ভিতরে ভুলে এসেছে। ব্যাস, তারপর থেকেই তার আর কিচ্ছু মনে নেই। রমিত সাহানাকে ফোন করে এই কথাগুলো বৃন্দাকে জানাতে বলল। এবার বিজয়কে নিয়ে জগার খোঁজ করতে গিয়ে জানতে পারলো যে কাল রাতে ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালে ভর্তি আছে। হসপিটালে গেলে রমিত দেখলো যে জগা মারা গেছে এবং তার সাথে সে গায়ের কোটটাও নেই। একটু আশার আলো দেখেছিল রমিত সেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, সেটাও আস্তে আস্তে নিভে যাচ্ছে। এখন সম্বল শুধুমাত্র সেই লাল গাড়িটা। ওর মালিকটাকে খুঁজে বের করতে হবে। জানবি গিয়ে ডিসিপি সামন্তকে বলল যে সে জগাকে মেরে ফেলেছে কিনা। সামন্ত বলল, কই না তো, সে তো মারেনি। তাহলে কে মারলো জগাকে? শাহানা গাড়ির ছবিটা দেখিয়ে সমস্ত মেকানিকদের কাছে খোঁজ নিতে লাগলো। এরপর রমিত সেনকে ফোন করে বলল, স্যার, সামুরাই ওয়ারিয়ারের গ্রাফিক্স করা যে লাল গাড়িটা দেখা গেছে সিসিটিভিতে, ওই রকম গ্রাফিক্স কলকাতায় শুধুমাত্র একটা জায়গাতেই হয়, কালীঘাটের একটা গ্যারাজে। রমিত সেন সাহানাকে অ্যাড্রেসটা পাঠাতে বলল, কারণ ও নিজে গিয়ে একবার খোঁজ নেবে। অন্যদিকে বৃন্দা গেল জয়দীপের সাথে দেখা করতে। জয়দীপ তখন গলফ খেলছিল। বৃন্দা বলল, জানো, কাল রাত্রে জগা বলে লোকটাকে কেউ মেরে দিয়েছে, ওই যে রমিত সেনের আই উইকনেস। জয়দীপ বলল, আরে ওটা পুরো মিথ্যে, সাজানো। বৃন্দা বলল, আপনার তো দেখছি রমিত সেনের উপর খুব রাগ। জয়দীপ বলল, হবে না, তিথির সঙ্গে অমন ভালগার চ্যাট যে করতে পারে তার উপর রাগ হওয়াটাই তো স্বাভাবিক। বৃন্দা বলল, এখনো আমরা ওটাকে ভালগার চ্যাট বলতে পারি না, এই চ্যাটটা সম্বন্ধে আমরা ক্লারিফিকেশন এখনো পাইনি। হঠাৎ বৃন্দা বলল, আপনার কোনো কৌতূহল নেই জয়দীপ? এই যে আমি আপনাকে বললাম একটা জলজ্যান্ত লোক মরে গেছে, আপনি একবারও জিজ্ঞেস করলেন না লোকটা কি করে মরে গেল? আবার হঠাৎ করে বৃন্দা বলল, বলুন আমরা একদিন লং ড্রাইভে যাই,
আপনার গাড়িতে করে, কারণ আমার গাড়িটা সমস্যা হচ্ছে। জয়দীপ বলল, সে তো আজই যাওয়া যেত, কিন্তু আমার গাড়িটাও তো খারাপ হয়েছে, গ্যারাজে দিয়েছে। বৃন্দা বলল, ও তাই, বলুন তো কোন গ্যারেজে, আমার গাড়িটাও তাহলে একটু সারিয়ে নেব। কিন্তু জয়দীপ কোনো গ্যারেজের নামই ঠিকঠাক বলতে পারলো না। সেই সময় সেখানে এলো সাহানা। বলল, ম্যাম, ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেছে, আর ওই সামুরাই গ্রাফিক্সওয়ালা গাড়িটার গ্রাফিক্সটা কোথা থেকে পাওয়া যেতে পারে সেটাও জানা গেছে। আর সাদিক বলে একটা লোক কালীঘাটের গ্যারেজে কাজ করে, এই সমস্ত স্টিকার গ্রাফিক ডিজাইনের স্পেশালিস্ট। আর সাদিকের থেকে আমরা গাড়ির মালিকের আইডেন্টিটিও জানতে পেরেছি। এই সমস্ত কথাগুলো জয়দীপের সামনেই হচ্ছিল। হঠাৎ জয়দীপ একটা ফোন এসেছে বলে সেখান থেকে চলে গেল। বৃন্দা সাহানাকে বলল, এটা থেকে এই প্রমাণ হচ্ছে যে রমিত সেন অপরাধী, তাই তার আই উইকনেস কেউ মেরে ফেলল। ভয় পেয়ে সাহানা বলল, ম্যাম, আমি আরেকটা ভুল করে ফেলেছি। আমি একটু আগেই সাদিকের অ্যাড্রেসটা পাঠিয়ে দিয়েছি রমিত স্যারকে, তাহলে কি উনি সাদিককেও মেরে ফেলবেন? বৃন্দা বলল, এখনই চেতলার বস্তিতে যাও, সাদিককে ট্র্যাক করো, আমি একটা অন্য কাজে যাচ্ছি। এদিকে রমিত সেন একটা গ্যারাজের থেকে সাদিকের ঠিকানা নিয়ে তার খোঁজে গেল। সাদিক রমিত সেনকে দেখেই হঠাৎ করে দৌড়তে শুরু করলো। রমিত সেন তার পিছু নিল। সাহানা সেই বস্তিতে এসে দেখলো সাদিকের ঘরের সামনে লোকেদের ভিড়। কি হয়েছে জানতে চাইলে লোকগুলো বলল, এইমাত্র একটা লোক এসে সাদিককে মেরে দেয়া গেছে। সাহানা মোবাইলে রমিত সেনের ফটোটা দেখালে লোকগুলি বলল, হ্যাঁ, ইনিই ছিলেন। সাহানা রমিত সেনকে ফোন করে একটা জায়গায় দেখা করতে বলল। এবার রমিত সেনের কাছে গিয়ে সাহানা বলল, এসব কি করছেন স্যার? তারপর বন্দুক বের করে বলল, চলুন, তাড়াতাড়ি গাড়িতে উঠুন, আমি আর আপনাকে বিশ্বাস করতে পারছি না। রমিত অবাক হয়ে তাকিয়ে থাকলো সাহানার দিকে, তারপর গাড়িতে উঠে বসলো। এরপর কি হয়েছে জানতে চাইলে সাহানা বলল, সাদিককে তো আপনিই মেরে ফেলেছেন, তাই না? ও তো আমাকে দেখে দৌড়ে দিয়েছিল, ভেবেছিল আমি পুলিশের লোক, তারপর আমি ওকে ধরে ফেলি আর ওই লাল রঙের গাড়িটার ছবি দেখাই। সাদিক বলল, এই গাড়িটা তো রাকেশের গাড়ি, আলিপুরের ব্রিজেশ আগরওয়াল আর বড় ছেলে রাকেশ আগরওয়াল, এটা তার গাড়ি। সেই সময় একটা মোটা মতো লোক এসে ওকে ডেকে নিয়ে গেল, বলল একটা গাড়ি কিনতে এসে। এবার সাহানা বলল, স্যার, আমি এখানে নেমে একটা ইনহেলার কিনবো, আপনি কিন্তু প্লিজ পালাবার চেষ্টা করবেন না। গাড়ি থেকে নেমে সাহানা দোকানের দিকে যাচ্ছে, সেই সময় রমিত সেন দেখলো সেই লোকটা আসছে ওদিক থেকে। রমিত সেন চিৎকার করে সাহানাকে বলল, সাহানা, ওই লোকটাই সাদিককে মেরেছে। সাহানাকে দেখে লোকটা দৌড়ে পালিয়ে গেল। পিছু নিল সাহানা আর রমিত সেন, কিন্তু হঠাৎ লোকটা সাহানার পেটে খুর চালিয়ে দিল। রমিত তাড়াতাড়ি সাহানাকে হসপিটালে ভর্তি করলো এবং সাহানার মোবাইল থেকে বৃন্দাকে ফোন করলো। অন্যদিকে বিশাল আর তার বন্ধুর গাড়িটি ধরেছে একজন লেডি পুলিশ অফিসার চেক করার জন্য, কিন্তু বিশাল কিছুতেই চেক করতে দেবে না, গালাগালি করতে থাকে লেডিস পুলিশ অফিসারটি। তখন সেখানে আসে বৃন্দা বসু এবং বিশালকে বলে, কি অস্ট্রেলিয়ার পালানোর মতলবে আছো? চলো এবার লালবাজার চলো। এবার তড়িঘড়ি বৃন্দা হসপিটালে যায়। তখন সাহানাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। রমিত সেন বৃন্দাকে বলে, সাদিক আমাকে বলেছিল গাড়িটার মালিক বিকাশ আগরওয়াল আর তার দাদা রাকেশ আগরওয়াল, কিন্তু আমি খোঁজ নিয়ে জেনেছি যে আজ ওরা অস্ট্রেলিয়া চলে যাচ্ছে। এবার কি হবে? বৃন্দা বলল, ওরা পালাতে পারেনি, আর বিশালের দাদা রাকেশ গাড়িটা একজনকে বিক্রি করে দিয়েছিল, সে হলো জয়দীপ। আবার অবাক হবার পালা রমিত সেনের। বৃন্দা বলল, রমিত, আমার সন্দেহের তালিকা থেকে প্রথম ইন্ট্রোগেশনের দিনই আপনি বাদ পড়েছিলেন। সেদিন জেরায় আপনি আমার বলেছিলেন সুদীপের সাথে দিতির টক্সিক রিলেশনে থেকে বের হয়ে আসার কথাই আপনি সেই চ্যাটটাতে বলেছিলেন। আর এইদিকে এই রিলেশনের ব্যাপারটা আপনি নিয়ে 3 নম্বর ব্যক্তি জানত। প্রথম জন আমি, দ্বিতীয় জন ওর বাবা, আর তৃতীয় যাকে ও ওর বাবা আর মার থেকেও, এমনকি তার বন্ধুদের থেকেও বেশি বিশ্বাস করত, সেটা হলো আপনি। বৃন্দা বলল, আমি অনেক বারণ করেছিলাম ওকে এই রিলেশনশিপটা থেকে বেরিয়ে আসতে, কারণ সুদীপ খুব সন্দেহবাতিক ছিল, দিতির গায়ে হাতও পর্যন্ত তুলত, কিন্তু দিতি শোনেনি। কিন্তু রমিত, আপনার কথা ও শুনেছিল। আপনি হয়তো দিতির ফাদার ফিগার ছিলেন, যে বাবাকে ও ওর দৈনন্দিন জীবনে পেত না, আপনি হয়তো তার অভাব পূরণ করেছিলেন। রমিত বলল, সব জেনেও আমাকে পুলিশ কাস্টাডিতে রাখলেন কেন? বৃন্দা বলল, আমার একটা শিল্ডের প্রয়োজন ছিল, যে শিল্ডের আড়ালে দাঁড়িয়ে অপরাধী নিশ্চিন্তে কাজ করে যাবে, ভাববে তাকে কেউ দেখতেই পাচ্ছে না। আপনি হলেন আমার সেই শিল্ড, আর সেই ওভার কনফিডেন্স অপরাধী হলো জয়দীপ মিত্র। ফাঁদ পাতলাম,
জয়দীপের সাথে বন্ধুত্ব করলাম, প্রেমের ইঙ্গিত দিলাম। শাহানাকে বাধ্য করলাম ওর সামনে ফাইন্ডিংসের কথা বলতে। আর দেখলাম অমনি সুর সুর করে জয়দীপ পাতা জালে জড়িয়ে যাচ্ছে। এই জয়দীপ লোক লাগিয়ে সাদিক আর জগাকে খুন করেছে। আর ওই লোকটা ধরা পড়েছে যে সাদিককে মেরেছিল, এবং শাহানাকেও খুর চালিয়েছিল। আর ফিঙ্গারপ্রিন্ট আমার মেন্টর অনন্ত চ্যাটার্জি চেক করছেন। এবার বৃন্দা গেল ডিসিপি সামন্তর কাছে, আর ও কিভাবে তথ্য প্রমাণ লোপাট করেছে সেগুলো সব তার কাছে বলল। এবং এটাও বলল যে রমিত সেনের ওই কোটটা সেদিন আপনি খুলে আপনার বাড়িতে রেখেছিলেন, সেটা আমরা আপনার বাড়ি থেকে পেয়ে গেছি। আর ডিসিপি সামন্তকে অবাক করে দিয়ে বৃন্দা বলল, আপনার কথা মতো জাহ্নবী কাজ করেনি, জাহ্নবী কাজ করেছে আমার হয়ে। আমি ওকে বলেছিলাম আপনি যা যা বলবেন ও যেন তাই করে। আমি নিজেই চেয়েছিলাম রমিত সেন জামিন পাক, আর আমার কাজটাকে আপনি আরো সহজ করে দিলেন। এবার বৃন্দা একে একে সবাইকে জেরা করলো, কিন্তু একা একা। আর বলল বাকিরা সব সত্যিটা বলে দিয়েছে। এর মধ্যে বিশাল বলল ও লয়ার ছাড়া কিছু বলবে না। বাকিরা চুপ করে রইল। জয়দীপকে জেরার সময় বৃন্দা বলল এতদিন কিভাবে ওর সাথে অভিনয় করেছে। অহনাকে ডাকা হলো। বৃন্দা বলল, তোমার সব বন্ধুরাই বলেছে সেদিন রীতির সঙ্গে যা যা ঘটেছে সেগুলো সব তুমি ঘটিয়েছ, আর ওরা শুধুমাত্র সাহায্য করেছে। ভয় পেয়ে অহনা বলল, মিথ্যা কথা, সেদিন ওদের তিনজনের জন্যই তো রীতি মরে গেল। হাত পা ঠান্ডা হয়ে গেল বৃন্দার। এতদিন তবুও একটা অনিশ্চয়তা ছিল যে দিতি মরেছে না বেঁচে আছে। এখন সেটা আজ ক্লিয়ার হয়ে গেল যে তার একমাত্র মেয়ে দিতি আর নেই। ওয়াশরুমে গিয়ে হাউ হাউ করে কাঁদলো, কিন্তু তবুও কিচ্ছু করার নেই। বৃন্দা কোনো রকমে উঠে হাতে মুখে জল নিয়ে আবার এলো অহনার কাছে আর বলল, সবটা প্রথম থেকে বলো। অহনা বলল, সেদিন রেশমি ম্যামকে সারা রাত ওখানে রাখার জন্য বিশাল ওর ড্রিঙ্ক স্পাইট করেছিল, কিন্তু ভুলবশত সেই ড্রিঙ্কসের গ্লাসটা নিয়ে নেয় রমিত স্যার। তারপর বলে আমি বাড়ি যাচ্ছি, সাথে রেশমি ম্যাম আর বিজয় স্যারও বেরোলো। দিদি তখন বলেছিল ওর ফোনটা ভিতরে রয়ে গেছে। ঠিক সেই সময় রেশমি ম্যামদের গাড়িটা বেরিয়ে যায়। এবার ভিতরে গিয়ে দিদি জানতে পারে যে রমিত স্যার ড্রিঙ্ক স্প্রাইট করেছে বিশাল। বাইরে এসে দেখে যে ড্রাইভিং সিটে বসেই রমিত স্যার অজ্ঞান হয়ে গিয়েছে। ভিতরে গিয়ে আবার দিদি বিশালকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করেছিল আর বলেছিল ওর মাকে ফোন করে সবটা জানাবে। তখন বিশাল আর সুদীপের সাথে ওর হাতাহাতি হয় এবং একটা কাঁচের টেবিলে পড়ে গিয়ে দিতি মারা যায়। তখন সুদীপ ওর দাদা জয়দীপকে ফোন করে ডাকে। প্ল্যান হলো রমিত সেনের গাড়িতে দিতিকে তুলে দিয়ে জয়দীপের একটা ফার্ম হাউসে বডির কিছু একটা ব্যবস্থা করা হবে। এসব ভেবে দিতির বডিকে প্রথমে মাঝের সিটে শুইয়ে দেওয়া হলো, ওকে আবার তুলে ডিকিতে রাখা হয়, আর রমিত সেনকে মাঝি সিটে শুইয়ে দেওয়া হয়। ওই গাড়ি চালিয়ে গোল পার্কে পার্ক করে দেওয়া হলো। তারপর সবাই জয়দীপের ওই লাল গাড়িতে করে চলে যায়। বৃন্দা বলল, তাইলে দিতির বডিটা গেল কোথায়? তোমরা শিওর ছিলে সেদিন দিতি মরে গিয়েছিল? পরদিন রাত্রে জলপথে একটা দিঘির ধারে রমিত সেন আর বৃন্দা দাঁড়িয়ে কথা বলছিল, কেননা দিতির বডিটা মিসিং, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেই সময় সাইকেল নিয়ে সেই পথ ধরে যাচ্ছিল সুবল হাজরা। বৃন্দাকে দেখে সুবল জিজ্ঞেস করলো, ম্যাম, আমার স্কুটারটার কোনো খোঁজ পাওয়া গেল? রমিত সেন বলল, কি ব্যাপার, কোন স্কুটার? বৃন্দা তখন স্কুটার চুরির ঘটনাটা বলল রমিত সেনকে। রমিত সেনের কেমন জানি সন্দেহ হয় পরদিন ওই দিঘিটাতে জাল ফেলা হলো এবং অবশেষে সেখানে পাওয়া গেল নিখোঁজ রীতির মৃতদেহ, স্কুটার সমেত। রীতির হাতে রয়েছে একটা স্মার্ট ওয়াচ, এটা খুনির। আর এই স্মার্ট ওয়াচটা খুনির মোবাইলের সাথে কানেক্টেড। তাই ওয়াচটাকে চার্জে দিয়ে সবাইকে আবার ডাকা হলো আর প্রত্যেকের মোবাইলগুলো সামনে রাখা হলো। এবং বৃন্দা মোবাইলটার সাথে ওয়াচটির কানেক্ট করতে গিয়ে দেখলো সেটা আর কেউ নয়, বিজয় দত্তের মোবাইল। সবাই অবাক হয়ে গেল, রেশমি, অমিত সেন, এমনকি দিতির বন্ধু বান্ধবরা পর্যন্ত। বিজয় তখন ন্যাকা কান্না শুরু করেছে। বৃন্দা বলল, সেদিন ঘটনাটা কি ঘটে থাকতে পারে আমি বলছি। কাচের টি টেবিলে ধাক্কা লেগে দিতি সেদিন মরেনি। ওরা বন্ধুরা সবাই ড্রাঙ্ক ছিল, তার সাথে প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ভেবেছিল দিতি মরে গেছে। ডিকিতে দিতিকে ভরে দিয়ে ওরা পালিয়েছিল আর ডিকিটা বন্ধ করতে ভুলে গেছিল। কিছুক্ষণ পর দিতির জ্ঞান ফিরলে সে বন্ধ ডিকির থেকে ও বেরিয়ে আসে, কোনো রকমে বাড়ি আসার চেষ্টা করে। এরপর কি হয়েছিল সেটা বিজয় বলবে। বিজয় কাঁদতে কাঁদতে বলল, সেদিন আমার যে কি হয়েছিল কে জানে। এক, রমিত সেনের উপর চরম রাগ, দুই, রেশমির সাথে আমার ঝামেলা, সেই কারণে মাথাটা গরম হয়েছিল।
রেশমিকে ওর বাপের বাড়িতে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় দেখি দিতি রাস্তায় রক্তমাখা দেহে উদ্ভ্রান্তের মতো ঘুরছে। ওকে গাড়িতে চাপিয়ে বাড়ি পৌঁছে দিতেই যাচ্ছিলাম, কিন্তু তখন আমার মাথায় শয়তান ভর করেছে। আমি দিতিকে নিয়ে যাই জলপথের দিকে, তারপর ওর গলা টিপে মেরে ফেলে ওখানে থাকা একটা স্কুটার আর জাল দিয়ে মুড়ে এই পুকুরটাতে ফেলে দিই। সবটা কনভিন্স করলে বৃন্দা বলল, এবার তোমাকে ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। হঠাৎ বৃন্দার হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে বিজয় বলল, আমার ফাঁসি হবে না। এই বলে মুখে বন্দুক ঢুকিয়ে ফায়ার করে সুইসাইড করলো বিজয়। যাই হোক, এভাবে অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে নিখোঁজ টুতে দিতির খোঁজ পাওয়া গেল, আর দিতির অস্থি বিসর্জন করা হলো গঙ্গায়। তো বন্ধুরা, আমার এক্সপ্লেনেশনটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।